আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার শাহবাগ অবরোধ, যোগ দিয়েছে এনসিপি, জামাত সহ বিভিন্ন দল, রাজপথ না ছাড়ার ঘোষণা। পলাতক স্বৈরাচারকে পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে অন্তর্বর্তী সরকার, দলগুলোর ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে, মন্তব্য তারেক রহমানের। নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি কারাগারে, গ্রেফতার ঠেকাতে এলাকাবাসীর সড়ক অবরোধ, পুলিশের গাড়ি বহরে হামলা। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো, আর এবারে জানিয়ে দেব পুরো খবর। আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই সনদের দাবিতে শাহবাগ ব্লকেড করেছে জুলাই বিপ্লবের যোদ্ধারা সহ ছাত্র জনতা। এই দাবিতে সংহতি জানিয়ে তাদের সঙ্গে যোগ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। এর আগে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ হুঁশিয়ারি দেন, জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার আর আহতদের দাবির পরেও অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ নিষিদ্ধে গড়িমসি করছে, আর কোনো যদি ও কিন্তু চলবে না জানিয়ে ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষকে শাহবাগে আসার আহ্বান জানান তিনি। রিপোর্ট আদ্দিন সজীবের। আবারও শাহবাগে জনসমুদ্র। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এবারও শাহবাগ ব্লকেডের ডাক দিয়েছেন জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির নেতারা। দলমতের পার্থক্য পাশ কাটিয়ে সব পক্ষই হাজির শাহবাগ মোড়ে। স্লোগানে স্লোগানে উত্তাল তাদের দাবি, আর কোনো কৌশল বা আলোচনা নয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। দিন পেরিয়ে রাত আসে, দলে দলে যোগ দেন নানা শ্রেণী পেশার মানুষ। মূলত আওয়ামী লীগ নিষিদ্ধের এই আন্দোলনের শুরুটা বৃহস্পতিবার রাত থেকে হাসনাত আব্দুল্লাহর ডাকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে। এরপর ফ্যাসিবাদ বিরোধী সব দল ও মত এক হওয়ার ডাক এলে সংহতি জানায় প্রায় সবাই। যারা গণতান্ত্রিক অধিকার হরণের সাথে জড়িত ওই সমস্ত আওয়ামী লীগ নেতাদেরকে বাংলাদেশের রাজনীতিতে অযোগ্য ঘোষণা করতে হবে। যাদের অন্তরে আওয়ামী প্রেম এখনো বুদবুদ করছে, তাদেরকে বলি, আওয়ামী প্রেম যদি আপনাদের অন্তরে থাকে, বাংলাদেশের ওই দিল্লি চলে যা। আপনার আমলে এই ফ্যাসিস্ট স্বৈরাচার খুনি মানবতাবিরোধী অপরাধী 650 জন লোক কিভাবে পালিয়ে গেল। ঢানাই বানাই ছাড়া অতি দ্রুত শাপলা গণহত্যার বিচার করতে হবে। পিলখানায় আমার দেশপ্রেমিক সেনাবাহিনীর লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে, পিলখানার বিচার করতে হবে। এ সময় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশের রাজনীতিতে আওয়ামী লীগের অধ্যায় 5 আগস্টই শেষ হয়েছে, নতুন করে সেই চ্যাপ্টার না খুলতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান তিনি। আপনাদের দীর্ঘ 1.5 দশকের লড়াই সংগ্রামকে আমরা শ্রদ্ধা জানাই। একই সাথে সাথে এই জিনিসটি আপনাদের কাছে আহ্বান জানাই, এই আওয়ামী লীগের চ্যাপ্টারটা 5 আগস্টই ক্লোজ হয়ে গেছে, এটাকে রিওপেন করার চেষ্টা করেন না। সবশেষে বিচার নিয়ে অন্তর্বর্তী সরকারের তালবাহানায় ক্ষোভ প্রকাশ করে শাহবাগ ব্লকেডের ডাক দেন হাসনাত আব্দুল্লাহ। ইন্টারিমের কানে শহীদের আওয়াজ পৌঁছায় না, আহতদের আর্তনাদ পৌঁছায় না। আমরা এখান থেকে এখন গিয়ে শাহবাগ অবরোধ করব, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হবে। এরপর মিছিলে মিছিলে শাহবাগে জড়ো হন ফ্যাসিবাদ বিরোধী সবাই। তারা বলছেন 1,500-এরও বেশি শহীদ এবং 30,000 আহত যোদ্ধা, যারা এখনো দৃষ্টান্ত হয়ে আছে জুলাই গণ অভ্যুত্থানের, তারা কি যথেষ্ট নয় অন্তর্বর্তী সরকারের কাছে আওয়ামী লীগের বিচারের জন্য কিংবা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য? এই প্রশ্ন তুলছেন জুলাইয়ের যোদ্ধারা, এমনকি বিভিন্ন রাজনৈতিক পক্ষ ও রাজনৈতিক দল, যারা এই শাহবাগ এবং যমুনার সামনে যে অবস্থান ছিল সেখানে একমত সংহতি জানিয়ে বলেছেন, দাবি করেছেন
আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে দ্রুততম সময়ের মধ্যে, না হলে শাহবাগ ব্লকেডের এই কর্মসূচি আরো বড় হবে। দিন সজীব, এটিএন বাংলা, শাহবাগ, ঢাকা। দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত না আসলে গোটা বাংলাদেশ আবারও ঢাকায় মার্চ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে এক পোস্টে তিনি এই বার্তা দেন। ফেসবুক পোস্টে নাহিদ জানান, শাহবাগে তাদের অবস্থান চলমান থাকবে। ঢাকা শহরের বিভিন্ন স্থানে ব্লকেট চালু হয়েছে উল্লেখ করে দলমত নির্বিশেষে আওয়ামী লীগ ও দেশের সার্বভৌমত্ব প্রশ্নে জুলাইয়ের সব শক্তি এক থাকবে বলে তার প্রত্যাশা। সংস্কারের নামে সময় ক্ষেপণ করে অন্তর্বর্তী সরকার পলাতক স্বৈরাচারের সহযোগীদের পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খ্রিস্টান সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, সুকৌশলে নানা ইস্যু তৈরি করে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে। তিনি বলেন, দেশ ও মানুষের নিরাপত্তার জন্য প্রয়োজন নির্বাচিত সরকার। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বাংলাদেশ খ্রিস্টান ফোরাম আয়োজিত স্টার পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ভ্রাতৃত্ব ও ঐক্য নিয়ে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল তা বজায় রাখতে হবে। গণতন্ত্রের জন্য সব শ্রেণীর মানুষ ত্যাগ স্বীকার করেছে। এখন বিভাজন নয়, ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। একটিমাত্র উদ্দেশ্য যে আমরা একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা চাই, আমরা একটা রাষ্ট্র চাই যেখানে সবাই সবার কথা বলতে পারবে, সমান অধিকার থাকবে এবং সে তার ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করতে পারবে। এই বিষয়টাই আমরা চাই। আজকে সেই সুযোগ এসেছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, সম্প্রতি বিভিন্ন কারণে জনগণের প্রত্যাশা অনুযায়ী অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনে সক্ষমতার পরিচয় দিতে পারছে কিনা তা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে। স্বৈরাচারের সরকারের সময় একজন সাবেক রাষ্ট্রপতি বিমানবন্দর দিয়ে চলে গিয়েছে দেশ ছেড়ে। অন্তর্বর্তী সরকার নাকি তার এই দেশ ত্যাগের ব্যাপারে কিছুই জানে না। সংস্কারের নামে সময় ক্ষেপণ করে অন্তর্বর্তীকালীন সরকার একদিকে যেমন হয়তোবা পলাতক স্বৈরাচার এবং তাতে দোষরদেরকে নিরাপদে দেশ ত্যাগের সুযোগ করে দিচ্ছে, অপরদিকে অত্যন্ত সুকৌশলে নানা ইস্যু সৃষ্টি করে স্বৈরাচার বা ফ্যাসিবাদে বিরোধী যে রাজনৈতিক দলগুলো আমরা যারা মাঠে ছিলাম সেই দলগুলোর ঐক্যের মধ্যে ফাটল ধরানোর একটা ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে। তিনি বলেন, দেশে গণতন্ত্র আইনের শাসন না থাকলে কেউই নিরাপদ নয়, আর এর অন্যতম পূর্বশর্ত জবাবদিহিমূলক সংসদ ও সরকার প্রতিষ্ঠা। রাষ্ট্রে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত, জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত না থাকলে জনগণকে কি ধরনের নির্মম পরিণতি ভোগ করতে হয় বিগত ১.৫ দশকের বেশি সময়কালীন ফ্যাসিবাদ স্বৈরাচারী শাসন শোষণ এর সবচাইতে বড় প্রমাণ। ভবিষ্যতে আর কোনো ষড়যন্ত্র যাতে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রাপথকে রুখতে না পারে তা নিশ্চিতে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। সিদ্ধিরগঞ্জের হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভিকে কারাগারে পাঠিয়েছে আদালত। নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাসহ একাধিক মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় পুলিশের সাথে আইভির সমর্থকদের সংঘর্ষ হয়। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল সালামের তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডাক্তার সেলিনা হায়াৎ আইভিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুদ্দিন কাদিরের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। সিদ্ধিরগঞ্জ থানার বৈষম্য বিরোধী মামলা নম্বর ৩৯24
এটা মিনারুল হত্যা মামলার সাথে বিস্ফোরক আইন আছে। এই মামলায় নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন সাবেক মেয়র সেলিনা হায়াত আইভিকে গ্রেপ্তার করছে। এর আগে আইভিকে গ্রেপ্তারের জন্য রাত থেকে তার বাড়ি ঘিরে রাখে পুলিশ। রাতভর নানা নাটকীয়তা শেষে সকাল 6:45টার দিকে নগরীর দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে গ্রেপ্তার করা হয় তাকে। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বাড়ির চারপাশ ঘিরে বিক্ষোভ শুরু করে হাজারো এলাকাবাসী। আইভিকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় কালীর বাজারে পুলিশের গাড়ি বহরে হামলা চালায় দুর্বৃত্তরা। গ্রেপ্তারের সময় আইভি দাবি করেন, রাজনৈতিক জীবনের 21 বছরে কোনো দল কিংবা ব্যক্তিকে আঘাত করার মতো কিছু করেননি তিনি। আমি ঠিক জানি না কেন আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। যেহেতু আমার এখানে প্রশাসন এসেছে এবং ওনারা বলেছে যে আমার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, যদিও তারা আমাকে ওয়ারেন্ট ইস্যুটা দেখাতে পারে নাই, কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি তাদের সাথে যাচ্ছি। আগামী 26শে মে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। জুলাই গণ অভ্যুত্থানের প্রেরণা, প্রতিজ্ঞা ও ঐক্য সংরক্ষণের লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশ, আপ বাংলাদেশ। কেন্দ্রীয় শহীদ মিনারে আলী আহসান জুনায়েদকে আহ্বায়ক করে আপ বাংলাদেশের 82 সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন শহীদ ওসমানের বাবা আব্দুর রহমান। এছাড়া আরিফিন মোহাম্মদ হিজবুল্লাহকে সদস্য সচিব, রাফে সালমান রিফাতকে প্রধান সমন্বয়কারী, নাইম আহমেদকে প্রধান সংগঠক ও শাহরিন ইরাকে আপ বাংলাদেশের মুখপাত্র করা হয়। এ সময় আহত এবং শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর সহ বিভিন্ন অঞ্চল থেকে জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীরা এতে অংশ নেন। মূলত ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার প্রত্যয় নিয়ে নতুন এই প্ল্যাটফর্মের কাজ এগিয়ে নেওয়ার কথা বলেন সংগঠনের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের স্বপ্ন বাস্তবায়নই আপ বাংলাদেশের মূল লক্ষ্য। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করাই হবে ইউনাইটেড পিপলস বাংলাদেশ তথা আপ বাংলাদেশের প্রাথমিক লক্ষ্যমাত্রা। এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার মধ্য দিয়েই আমরা এই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বার্তা দিতে চাই যে বাংলাদেশে জুলাইকে সামনে নিয়েই রাজনীতি তৈরি করতে হবে। জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করেই নতুন বাংলাদেশের রচনায় গঠনে এগিয়ে যেতে হবে। রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের তালিকাকে কূটনৈতিক চাল বলে মনে করছেন অভিবাসন বিশ্লেষকরা। তারা বলছেন, রাখাইনের বর্তমান পরিস্থিতিতে প্রত্যাবাসনের কোনো সম্ভাবনা নেই। শুধু জান্তা সরকার নয়, আরাকান আর্মির সম্মতি ছাড়া তাদের ফেরত পাঠানোও যাবে না। তবে করিডোর ইস্যুতে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর শর্ত দেওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন কূটনীতিকরা। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। 180,000 people are now fit to return to Myanmar. থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের ফাঁকে হঠাৎ করেই 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নেওয়ার গ্রিন সিগন্যাল দেন মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ইউ থান সিউ। When we can possible to bring back these people. 7 বছর আগের তালিকা থেকে বাকি 6,20,000 জনকেও নেয়ার আশ্বাস দেন তিনি। এতে আশার আলো দেখা গেলেও তা নিভে যায় নতুন করে প্রায় 1 লাখ রোহিঙ্গার আগমনে। রাখাইন রাজ্য এখন আরাকান আর্মির দখলে। সেখানে রোহিঙ্গাদের থাকার মতো পরিবেশ নেই, এমনকি অন্য স্থানে নিরাপদ জায়গাও করেনি জান্তা সরকার। এ অবস্থায় তাদের ফেরত নেয়ার আশ্বাসকে এক ধরনের চাল মনে করছেন বিশ্লেষকরা। জানালো কে? জান্তা সরকারের উপপ্রধানমন্ত্রী। এই মুহূর্তে আরাকানে জান্তা সরকারের তেমন কোনো নিয়ন্ত্রণ নাই। তারা ইচ্ছা করলেও কিছু করতে পারবে না। যদি সত্যি সত্যি রোহিঙ্গাদেরকে ওখানে নিতে হয়, তাহলে আরাকান আর্মির সম্মতি প্রয়োজন হবে। আরাকান আর্মি কিন্তু রোহিঙ্গাদের সমর্থনকারী নয়, কাজে তারা এবং রোহিঙ্গারাও তাদেরকে বিশ্বাস করে না। কাজে আরাকান আর্মিও যদি বলে যে হ্যাঁ ঠিক আছে রোহিঙ্গারা আসুক, সেটারও কোনো নিশ্চয়তা নেই। এটা একটি কূটনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশ একটা চাল চালাচ্ছে, সেটার একটা পাল্টা চাল মিয়ানমার চালাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, রোহিঙ্গাদের জোর করে পাঠিয়ে দিলে প্রত্যাবাসন টেকসই হবে না, আবার তারা ফিরে আসবে। তাই জান্তা সরকার ও আরাকান আর্মির দুপক্ষকে রাজি করানো কিংবা চাপ দিতে হবে।
সেক্ষেত্রে আলোচনায় আসতে পারে মানবিক করিডোরের বিষয়টি। অনেকে বলার চেষ্টা করছে না এখানে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে ঢোকার চেষ্টা করছে আরাকান আর্মির মাধ্যমে, এবং সেখানে নতুন একটা রাষ্ট্র তৈরি করা, একটা করিডোরের ব্যাপারে আমাদের খুব বেশি আপত্তি থাকার কথা না, কারণ করিডোর হওয়া মানেই যাওয়া আসাটা হয়ে যাবে। তো সেটা নিয়ন্ত্রণটা যদি আমাদের দেশের উপরে যতটুকু করিডোর আছে সেটার উপরে আমাদের নিয়ন্ত্রণটাকে নিশ্চিত রাখতে হবে, কারো হাতে চলে না যায়। এই প্রক্রিয়ার মধ্যে অবশ্যই আলাপ আলোচনায় আরাকান আর্মির সাথেও আলাপ থাকতে হবে বাংলাদেশ সরকারের কিছু, সেটা হয়তো জাতিসংঘের মধ্যস্থতায়, আবার হয়তো জান্তা সরকারের সাথে থাকবে। প্রত্যাবাসন বলি অথবা রোহিঙ্গাদের একটা দীর্ঘস্থায়ী সমাধানের দিকে যেতে গেলে এই মানবিক করিডোরের জায়গাটা কিছুটা ভূমিকা রাখবে বলে, একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে বলে আমাদের মনে হয়। রোহিঙ্গা প্রত্যাবাসনে অগ্রগতি ছাড়া জান্তা সরকার কিংবা আর্মিদের কোনো ধরনের সহায়তা না করার পরামর্শ বিশ্লেষকদের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এবার গ্রামীণফোন হজ সংবাদ। হজ যাত্রীদের ভিসা জটিলতায় ট্রাভেল এজেন্সিগুলোর গড়িমসি থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। ভিসা জটিলতায় আটকে পড়া হজ যাত্রীদের আশ্বস্ত করে তিনি বলেন, যারা টাকা জমা দিয়েছেন তারা সবাই হজে যেতে পারবেন। এবছর থেকে হজ যাত্রীদের সুবিধার্থে হজ রোমিং সেবা চালু করেছে গ্রামীণফোন। ক্রেডিট কার্ড বা সিম পরিবর্তনের ঝামেলা ছাড়াই মোবাইলের ব্যালেন্স ব্যবহার করে গ্রাহকরা পাবেন এই সেবা। মুশফিকুর রহমানের রিপোর্ট। বাংলাদেশ থেকে এবার পবিত্র হজ পালন করতে সৌদি আরব যাবার কথা ৮৭,১০০ জন হজ যাত্রীর। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এর সংখ্যা ৫,২০০ এবং বেসরকারিভাবে ৮১,৯০০ জন। তবে ভিসা জটিলতায় এবার বিড়ম্বনায় পড়েছেন ১,৭৯৭ জন হজ যাত্রী। হজ যাত্রীদের ভিসা বিড়ম্বনায় ট্রাভেল এজেন্সির অবহেলা থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। বলেন, টাকা জমা দেওয়া প্রত্যেকেই হজ পালন করতে সৌদি আরব যেতে পারবেন। যে সমস্ত এজেন্সিগুলো সৌদি ডেডলাইন মানে নাই অথবা আমাদের নির্দেশনা উপেক্ষা করে আমাদেরকে বারবার বিড়ম্বনা বিব্রতকর অবস্থায় ফেলেছে, তাদের তালিকা আমাদের কাছে আছে। এদেরকে আমরা জবাবদিহির আওতায় আনব, এবং যদি দেখি যে গ্রস তাদের মিস্টেক আছে তাহলে আমরা তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেব। ভিসা জটিলতার কারণে আটকে পড়া হজ যাত্রীদের বাড়তি খরচ ছাড়া যাত্রা তারিখ পরিবর্তনে এয়ারলাইন্সগুলোকে আহ্বান জানিয়েছেন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশ আটাব। যে সকল এজেন্সি দেরিতে বাড়ি ভাড়া করেছেন, দেরিতে ভিসা সাবমিট করেছেন, তাদেরকে এই বিষয়টাকে আরো আগায় কাজ করতে হবে। লাস্ট মোমেন্টে এসে কাজ করলে কিছু সমস্যা আসবেই। মন্ত্রণালয়, হজ অফিস তারা নুসুকের আইটি টিমের সাথে যদি যোগাযোগ করেন তাহলে সমাধান দ্রুত পাওয়া সম্ভব। এদিকে হজ যাত্রীদের জন্য ঝামেলামুক্ত, সাশ্রয়ী এবং নিরবিচ্ছিন্ন যোগাযোগের সুবিধা নিশ্চিত করতে দেশে প্রথমবারের মতো গ্রামীণফোন নিয়ে এসেছে হজ রোমিং সেবা। মোবাইল ব্যালেন্স ব্যবহার করে সহজেই এ সেবা পাবেন তারা। এক সিমেই পুরো হজ যাত্রা, কোনো ঝামেলা নয়, শুধু প্রিয়জনের সঙ্গে নিরবিচ্ছিন্ন যোগাযোগ। গ্রামীণফোন হজ রোমিং সেবায় এখন সব আরো সহজ ও সাশ্রয়ী। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। রোমিং, গ্রামীণফোন রোমিং মানে বিদেশেও আমাদের একই নম্বরে পাবে। মোবাইল ব্যালেন্স দিয়ে রোমিং চালু করে হজ সফরে কানেক্টেড থাকুন গ্রামীণফোন নম্বরে। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যা মামলায় ফারিয়া হক ওরফে টিনার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামির ৫ দিনের রিমান্ড আবেদন করেন। পরে উভয় পক্ষের শুনানি শেষে টিনার ৩ দিনের রিমান্ড দেন বিচারক। টিনাকে রিমান্ডে নিয়ে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন করা প্রয়োজন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। নিহত পারভেজের চাচাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় ৮ জনের বিরুদ্ধে মামলা করেন। গাজীপুরের কোনাবাড়িতে আকলাদুল জামে মসজিদের ইমাম মাওলানা রইস উদ্দিনকে নির্যাতন করে হত্যার অভিযোগ তুলেছেন তার স্ত্রী সাজেদা আক্তার। তিনি জানান, তার স্বামীকে পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগ এনে শারীরিক নির্যাতন করা হয়। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে জেলা কারাগারে তার মৃত্যু হয়। পরিবারের দাবি, এই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত হওয়া দরকার। তদন্ত শেষে দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনারও দাবি জানান তিনি।
আইনের শাসন প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষার্থীদের এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। এই আহ্বানকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীরা বলেন, দুর্নীতি, স্বজনপ্রীতি, তদবির ও টেন্ডার বাণিজ্যের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির পক্ষে তারা। বাংলা একাডেমিতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রমের আওতায় ঢাকা মহানগরের স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ উৎসবে এসব কথা বলেন তারা। মিজান শাহজাহানের রিপোর্ট। ঢাকা মহানগরের ৬৫টি স্কুলের ৫,০৯৪ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করছে বিশ্ব সাহিত্য কেন্দ্র। দুদিনব্যাপী আয়োজন শুধু রাজধানীতে সীমাবদ্ধ থাকছে না, পর্যায়ক্রমে দেশের ১৪০০ শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২.৫ লাখ শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হবে এই পুরস্কার। বই পড়াকে উৎসাহিত করে নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, শিক্ষার্থীরা রুখে দাঁড়ালে যে কোনো গণতান্ত্রিক বিজয় সম্ভব। সুন্দর বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ, সুশাসনের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ কিভাবে হবে? তোমাদের যদি সর্বোচ্চ বিকাশ হয়, সর্বোচ্চ বিকাশ হলে কি হবে? তুমি যা হইতে চাও তাই হতে পারবে। তাহলে কিন্তু আমাদের পড়তে হবে, চিন্তা করতে হবে, ভাবতে হবে এবং বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন উৎস থেকে জ্ঞান অর্জন করতে হবে। শিক্ষার্থীরা বলেন, শুধু পরীক্ষায় পাশ করার জন্য পড়া নয়, সচেতন ও মানবিক মানুষ হয়ে ওঠার জন্য দরকার সব বিষয়ে পাঠের অভ্যাস। আগেকার দিনে আমাদের দাদু বা নানাদের বিয়ে 12 বা 13 বছরের মধ্যে হতো, কিন্তু এখনকার আমাদের বিয়ে 18 বছরের পরেই হয়। ভালো এবং খারাপের মধ্যে পার্থক্য খুঁজে পাওয়ার একটি যোগ্যতা সৃষ্টি করে এবং আমি এজন্যই মূলত বই পড়ে থাকি। অনেক বই আসলে আমরা পড়ে আমাদের মধ্যে এমনভাবে কিছু ডিফারেন্স তৈরি করে যেগুলো আসলে আমাদের জীবনের জন্য অত্যন্ত কার্যকরী। আমাদের সবার উচিত কাগজে প্রিন্ট করা বই পড়া, এটা আমাদের মেমোরিতে সবসময় থাকে, আমাদের স্মৃতি থেকে এটি উঠে যায় না। শিক্ষার্থীরা বলেন, বইয়ের সংখ্যা বাড়লেও নতুন মানসম্পন্ন বই কম, তাই বাংলা সাহিত্যের পাশাপাশি বিশ্ব সাহিত্যের দিকে আগ্রহ তাদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। এখন থাকছে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। নিত্যপণ্যের বাজারে স্বস্তির বাতাস। কমেছে মাছ, মুরগি, সবজি, চাল সহ বেশিরভাগ পণ্যের দাম, এতে স্বস্তি ফিরেছে জনমনে। সরবরাহ বাড়ায় দাম কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। অন্যদিকে বাজার নিয়ন্ত্রণে সরকারকে কঠোর তদারকির তাগিদ ক্রেতাদের। রিপোর্ট ঐশী গোস্বামী প্রমাণ। অবশেষে স্বস্তি ফিরেছে নিত্যপণ্যের বাজারে। বেশিরভাগ নিত্যপণ্যের দাম কমায় খুশি ক্রেতারা। পটল, আলু, করলা, লাউ, ঢেঁড়স, টমেটো পাওয়া যাচ্ছে 30 থেকে 35 টাকার মধ্যে। এছাড়া বেশিরভাগ সবজি মিলছে 50 টাকার মধ্যে। কেজিতে 20 থেকে 30 টাকা কমেছে মুরগির দামও। দাম কমায় 2 হাত ভরে বাজার করতে দেখা গেছে ক্রেতাদের। প্রত্যেকটা জিনিসের দাম কম। যদি এইরকম থাকে আমাদের দেশের মানুষের আর কষ্ট হবে না। এইটা কমছে, আরেকটা দিক দিয়ে বেড়ে যাচ্ছে। একটু কম হলে আরো ভালো হতো আর কি, আমাদের জন্য সন্তুষ্ট আছে, মানে যে বাজার আছে আলহামদুলিল্লাহ এটা ভালো। বিক্রেতারা বলছেন, বাজারে সরবরাহ বেশি থাকায় দাম কমেছে বেশিরভাগ পণ্যের। কমেছে চাল ও মাছের দামও। বর্তমানে আপনার হলো শীতকালীন সবজি শেষ, মানে গরমের সবজিরা মানে মোটামুটি আমদানি হয়েছে। আমদানি হওয়ার কারণে মানে আপনার সবজির দামটা তুলনামূলক অনেক কম। পাঙ্গাস 180, তেলাপিয়া 200, রুই মাছ 350, 320। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ 20-30 টাকা কম। আর বলার মুরগি গত সপ্তাহ বেশি 80 টাকা, এই সপ্তাহ বেশি 140, 60 থেকে 70 টাকা। সব চালের দামে আগের থেকে অনেক তুলনামূলক অনেক কম। বাজারের এই অবস্থা ধরে রাখতে সরকারকে আরো তৎপর হওয়ার তাগিদ দেন ক্রেতারা। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। জ্বালানি সংশ্লিষ্ট বেশিরভাগ প্রতিষ্ঠানই আমদানি ও সরবরাহ নীতি না মানার কারণে হঠাৎ করে মূল্য বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি কথা বলেন। এ সময় এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ট্রেড বেসড মানি লন্ডারিং এর মাধ্যমে দেশের টাকা বিদেশে পাচার হয়েছে এবং ওইসব দেশে ট্যাক্স পরিশোধের মাধ্যমে সেসব অর্থ বৈধ করে নেওয়া হয়েছে। ফলে এসব অর্থ দেশে ফিরে আনা কঠিন হবে বলে মনে করেন তিনি।
বিদ্যুতের মিটার রাখা হয়েছে, আমার বাসায় ফ্যান চলে না, বাতি চলে না, কিন্তু মিটার ঘুরতেই থাকে এবং মিটারের মধ্যে প্রিপেইড মিটারের মধ্যে দেখা যায় যে 1000 টাকা ঢোকানোর সঙ্গে সঙ্গে 100 থেকে 150 টাকা অটোমেটিকলি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে জ্বালানির সুবিচার পাওয়ার ক্ষেত্রে, বিদ্যুতের মূল্য বৃদ্ধির ক্ষেত্রে আমরা যে অবিচার পেয়েছি, সেই অবিচারের জায়গায় আমি মনে করি ক্যাব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। শিল্পজাত পণ্যের এরকম ভাবে গ্যাসের মূল্য এবং জ্বালানির মূল্য, বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে আমরা কি সমস্ত শিল্পজাত পণ্য আমদানি বাজারে, দেশকে আমদানি বাজারে পরিণত করার দিকে যাচ্ছে কিনা, সেটা তৃণমূল পর্যায়ের ভোক্তাদেরকে এবং প্রান্তিক পর্যায়ের ভোক্তাদেরকেও সেটা ভাবার বিষয় হয়ে গেছে। আল আরাফা ইসলামী ব্যাংকের চট্টগ্রাম জোনে শুরু হয়েছে দুদিনব্যাপী টাউন হল মিটিং। প্রথম দিনের সভায় অংশ নেন চট্টগ্রাম জোনের 20টি শাখার কর্মকর্তা। বন্দরনগরীর একটি হোটেলে এই আয়োজনের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফাতুল্লাহ খান। এ সময় তিনি ইসলামী ব্যাংকিং সেবার মান উন্নয়নে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে আল আরাফা ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আক্তার কামাল, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিএফও কামাল হোসেন, চট্টগ্রাম জোনের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জামশেদ আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন। এখন জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ। ভারত পাকিস্তানের মধ্যকার চলমান সংঘাত যুক্তরাষ্ট্রের কোনো বিষয় নয় বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেন। দুদেশের উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্র কিছুটা সাহায্য করতে পারে, এর বেশি কিছু করা সম্ভব নয় বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের স্বার্থের সাথে সম্পর্কিত নয় এমন কোনো যুদ্ধে তারা জড়াবে না বলে জানান ভ্যান্স। দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী দুদেশের এই যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি কোনো ভূমিকায় যাচ্ছে না, তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এর আগে স্থানীয় সময় বুধবার ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত শুরুর দিন তা বন্ধের আহ্বান জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নতুন সভাপতি হলেন পরিচালক শাহিন সুমন। তিনি 166 ভোট পেয়ে হারিয়েছেন মুশফিকুর রহমানকে। অন্যদিকে মহাসচিব পদে 180 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শাহিন কবির, তিনি হারিয়েছেন শাফি উদ্দিনকে। দিনব্যাপী ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আব্দুল লতিফ। 2 বছর মেয়াদী পরিচালক সমিতির নেতৃত্বে নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন ছোটকু আহমেদ, শাহাদাত হোসেন, পল্লী মালেক, জাকির হোসেন, বজলুর রাশিদ চৌধুরী, সাইদুর রহমান, হাবিবুল ইসলাম, জয় সরকার, গাজী মাহবুব ও বুলবুল বিশ্বাস। এবারে খেলার খবর। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের কারণে 1 সপ্তাহের জন্য স্থগিত করা হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এর খেলা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন BCCI এর সচিব দেবজিৎ সাকিয়া। বুধবার ভারতের জম্মু সহ সীমান্তবর্তী কয়েকটি এলাকায় মিসাইল হামলা চালায় পাকিস্তান। এয়ার রেড সতর্কতার অংশ হিসেবে এরপর ধর্মশালায় স্টেডিয়ামের আলো নিভিয়ে দেওয়া হয় এবং পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচটি বন্ধ ঘোষণা করা হয়। ধর্মশালা স্টেডিয়ামে পাঠানকোট থেকে 100 কিলোমিটারের কম দূরত্বে অবস্থিত, যেখানে মিসাইল হামলার কারণে এয়ার রেড সতর্কতার ঘণ্টা বাজানো হয়। এরপর IPL স্থগিত করার এই সিদ্ধান্ত নিল BCCI। পাকিস্তানে খেলার মাঠে ভারতের ড্রোন হামলার পর PSL খেলতে যাওয়া 2 ক্রিকেটার নাহিদ রানা এবং রিশাদ হোসেনকে ফিরিয়ে আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দুদেশের যুদ্ধ শুরুর পর 2 বাংলাদেশি ক্রিকেটারকে নিয়ে উদ্বেগ বাড়ছিল। এ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগও রাখছিল BCB। ক্রিকেটারদের নিরাপত্তার ব্যাপারে পাকিস্তান আশ্বস্ত করলেও শেষ পর্যন্ত PSL শেষ না করেই দেশে ফিরে আসতে হচ্ছে বাংলাদেশের 2 ক্রিকেটারকে। ড্রোন হামলার পর PSL-এ খেলতে যাওয়া সব বিদেশি ক্রিকেটারের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত পাকিস্তান থেকে সংযুক্ত আরব আমিরাতে এই টুর্নামেন্ট সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে PCB। সংবাদ শেষ করছি, তার আগে BRB কেবল সংবাদ শিরোনামগুলো আরো একবার।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার শাহবাগ অবরোধ, যোগ দিয়েছে এনসিপি, জামায়াত সহ বিভিন্ন দল, রাজপথ না ছাড়ার ঘোষণা। পলাতক স্বৈরাচারকে পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে অন্তর্বর্তী সরকার, দলগুলোর ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে, মন্তব্য তারেক রহমানের। নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি কারাগারে, গ্রেফতার ঠেকাতে এলাকাবাসীর সড়ক অবরোধ, পুলিশের গাড়ি বহরে হামলা। আর এই ছিল এখনকার মতো, রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। সাথে থাকার জন্য ধন্যবাদ।